স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। দর্শক, আজ আপনাদের জানাবো সিলেট বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। হবিগঞ্জে নির্মাণ কাজ শেষ হওয়ার দীর্ঘ 11 বছর পরও চালু হয়নি বাহুবল ট্রমা সেন্টার। এতে অযত্ন অবহেলায় ক্রমশই নষ্ট হচ্ছে সরকারি স্থাপনা। তবে শীঘ্রই এই সেন্টারটি চালু করা হবে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। হবিগঞ্জে বিভিন্ন সড়কে প্রতিদিনই ঘটছে হতাহতের ঘটনা। জেলার সীমানায় দীর্ঘ ৭৮ কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়ক, যেখানে নিয়মিত দুর্ঘটনায় প্রাণহানির সঙ্গে পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই। এমন দুর্ঘটনার কারণেই ২০১৩ সালে হবিগঞ্জের বাহুবলে নির্মাণ হয় এই ট্রমা সেন্টারটি, অথচ যার কার্যক্রম শুরু হয়নি এখনও। বছর দুয়েক আগে গণপূর্ত বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরকে ট্রমা সেন্টারটি বুঝিয়ে দিলেও চালু হয়নি এর কার্যক্রম। এতে সরকারের পর্যাপ্ত অর্থ ব্যয় হলেও কোনো সেবা ভোগ করতে পারছেন না সাধারণ জনগণ। প্রায় এক যুগ অতিবাহিত হওয়ার পরও এই ভবনের কার্যক্রম, ট্রমা সেন্টারের কার্যক্রম, চিকিৎসার কার্যক্রম কিছুই চালু হয় নাই। এটা অত্যন্ত দুঃখজনক। একদিকে সরকার এত কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন পরিত্যক্ত অবস্থায় ফেলিয়ে রাখছে, অপরদিকে রোগীরা এই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। সড়ক দুর্ঘটনা হলে আমাদের যে হবিগঞ্জ জেলাবাসীর মানুষ সিলেট অথবা ঢাকায় চিকিৎসার জন্য যেতে হয়, যার কারণে হবিগঞ্জ জেলার বাসীর জন্য একটি ট্রমা সেন্টার বাহুবলে সেটি দেওয়া হয়েছিল। ২০১৩ সালে এই ট্রমা সেন্টারের উদ্বোধন হওয়ার কথা হলেও প্রায় 11 থেকে 12 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত এই ট্রমা সেন্টারটি উদ্বোধন হচ্ছে না, যার কারণে হবিগঞ্জ জেলাবাসী দুর্ভোগ পোহাতে হচ্ছে। আসলে এই ট্রমা সেন্টারটা যদি এখন উদ্বোধন হতো তাহলে হবিগঞ্জ জেলাবাসীর ভালো একটি সুবিধা পেত। দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি স্থানীয়দের। আমার দাবি তো এটা চালু হোক দ্রুত সম্ভব। অনেক বছর ধরে দেখতেছি যে এটা এরকমভাবে পড়ে রয়েছে। প্রায় দীর্ঘ 10-11 বছর ধরে চালু হইতেছে না, চালু হবে হইতেছে না। এটা অনতিবিলম্বে চালু করতে হবে, সরকারকে ভেবে দেখতে হবে। আমাদের দাবি হলো যাতে অতি শীঘ্রই যাতে এটা উদ্বোধন হয়ে মাঝে আমরা যাতে যারা বাহুবলবাসী যাতে দুর্ঘটনার শিকার হলে যাতে এই ট্রমা সেন্টারে চিকিৎসা সেবা নিতে পারে। হাইওয়ে থানার ওসি জানান, সড়ক দুর্ঘটনার সাথে সাথে হতাহতদের উদ্ধার করে ঢাকা সিলেট সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে ট্রমা সেন্টারটি চালু হলে দ্রুত সময়ের মধ্যে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া সম্ভব বলে জানান তিনি। মাধবপুর ব্রিজ থেকে বাহুবল বটচুর পর্যন্ত এই মাধবপুর, বাহুবল, শায়েস্তাগঞ্জ থানাধীন এখানে কোনো ট্রমা সেন্টার নাই। আর বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে একটি ট্রমা সেন্টার কার্যক্রম প্রায় শেষ হয়েছে। সেটা যদি চালু হয় তাহলে আমাদের যারা রুট অ্যাক্সিডেন্টে নিহত হয় তাদের দ্রুত সময়ের মধ্যে আমরা সেখানে পৌঁছাতে পারবো এবং তাদের চিকিৎসা দ্রুত ব্যবস্থা নিতে পারবে। তবে সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে লোক চাওয়া হয়েছে, শীঘ্রই চালু হবে ট্রমা সেন্টার। এটা বাহুবল হেলথ কমপ্লেক্সের পাশেই, যেটা আপনারা দেখবেন যে আমাদের হাইওয়ে থেকে অল্প একটু ভিতরে, সেখানে 20 শয্যার ট্রমা সেন্টার স্থাপন করা হয়েছে। তো আমরা সেটার জনবলের প্রশাসনিক অনুমোদন পেয়েছি, কিন্তু স্ট্যান্ডার্ড সেট আপ অনুযায়ী আমাদের যে জনবল প্রয়োজন আছে সেই জনবলের জন্য মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছে। তো অতি শীঘ্রই হয়তো আমরা সেই চাহিদা মোতাবেক জনবল পেলেই আমরা আমাদের ইনডোর বা অন্যান্য আনুষঙ্গিক প্যাথোলজি ল্যাব আমরা এগুলো চালু করতে পারবো। ২০১৩ সালে ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 4 তলা বিশিষ্ট বাহুবল ট্রমা সেন্টার। এরপর থেকে অযত্নে অবহেলায় নষ্ট হতে থাকে ভবনটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইংরেজি নববর্ষের প্রথম দিনে বই উৎসবে মাতোয়ারা হলো সিলেটের সব শিক্ষাঙ্গন। নতুন বই পেয়ে আনন্দে ভাসছে ক্ষুদে শিক্ষার্থীরা। তবে এখনও সব প্রতিষ্ঠানে পৌঁছেনি নতুন বই। শীঘ্রই নতুন বই পৌঁছে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। নতুন বছরের প্রথম দিনে সিলেটের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এবছর আনুষ্ঠানিকভাবে কোনো বই উৎসব না হলেও বিদ্যালয়গুলোতে স্বল্প পরিসরে বিতরণ করা হয়েছে বই। নতুন বছরের শুরুতে নতুন উদ্যমে শ্রেণীকক্ষে ফিরতে চান শিক্ষকরা। শিক্ষার্থীদের নতুন কারিকুলামের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য সব রকম আন্তরিক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার শিক্ষা প্রতিষ্ঠানের। নতুন বর্ষের শুভেচ্ছা। আপনারা জানেন যে আমাদের প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই আমাদের শিক্ষা কারিকুলাম শুরু হয়। এই শিক্ষা কারিকুলাম আসলে ঠিকমতো শুরু হয়েছে কিনা সেজন্য আমি একটা প্রাথমিক এবং একটা মাধ্যমিক স্কুল দেখে গেলাম আর কি, অনানুষ্ঠানিকভাবে বলা যায় আর কি। আমরা যে পরিমাণ বই এই পর্যন্ত প্রিন্টেড কপি পেয়েছি তাদের মধ্যে বিতরণ করা হয়েছে সুষ্ঠুভাবে। শুধু এই সদরেই নয়, সকল উপজেলারও বিভিন্ন স্কুলে চলে গিয়েছে এবং বিতরণ সম্পন্ন হয়েছে এবং ক্লাসও আজকের থেকেই শুরু হবে আর কি।
আমরা আশা করি যে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নতুন বই প্রাপ্তি পাওয়ার পর আমাদের ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়ালেখা করবে। নতুন বইয়ের মধ্যে এমন একটি ঘ্রাণ থাকে যেটা আমরা পাইলে অনেকটাই ভালো লাগে। আর এই যে আগের কারিকুলামের পর আরেকটা নতুন কারিকুলামের বই পেলাম, ক্লাস 7-এ উঠলাম, কত বড় হয়ে গেলাম, কই 3 থেকে 7-এ উঠে গেলাম, এটা অনেকটাই ভালো লাগছে। প্রথম দিন নতুন বই পেয়ে আমি খুবই আনন্দিত। নতুন বইয়ের ঘ্রাণটাই অন্যরকম, বিকজ আমরা রেজাল্টের পরে এই দিনটার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করি। অনেকের প্যারেন্টস আছে যারা পুরাতন বই দেয় যে পড়তে, বাট নতুন বই পাওয়ার পর এটা পড়ার অন্যরকমের উৎসাহ লাগে। সবগুলো বই পেলে অনেক ভালো লাগতো, কারণ সবগুলো পড়তে একটু বেশি উৎসাহ পেতাম, অনেক নতুন কিছু জানার আগ্রহ পেতাম, আর অনেক জ্ঞান অর্জন করতে পারতাম। আমার ক্লাসের শিক্ষার্থীরা বই পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সপ্তম শ্রেণীতে ইতিমধ্যে তারা প্রথম ঘন্টাতেই, বছরের শুরুতেই প্রথম ঘন্টাতে তারা 3টি বই পেয়েছে, বাংলা, গণিত এবং ইংরেজি বই। বাকি বইগুলা আমরা শুনতে পারছি খুব শীঘ্রই চলে আসবে। আশা ভিত্তিতে আমরা সকল শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবো। শিক্ষার্থীদের বই তুলে দিতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের খুশি লাগতেছে এবং পাঠদান কার্যক্রম আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমি প্রত্যাশা রাখি, নববর্ষের শুভেচ্ছা সবাইকে, এবং প্রত্যাশা রাখি যে খুব শীঘ্রই আমাদের বইগুলা চলে আসলে আমাদের শিক্ষাক্রম চলমান এবং সুন্দর গতিতে চলবে ইনশাল্লাহ। দাখিল ও ইবতেদায়ী স্তরে 70,68,888টি বইয়ের চাহিদার বিপরীতে বই পৌঁছেছে 1,23,459টি, যা মোট চাহিদার মাত্র 1.75%। সিলেটের যেসব উপজেলায় এখনও পৌঁছায়নি বই, দ্রুতই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাওরের প্রাণ প্রকৃতি রক্ষায় হাওর জনপদ দেশে সচেতনতা বাড়াতে সুনামগঞ্জের হাওর পাড়ে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হলো আর্ট ক্যাম্প। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 10 জন তরুণ চিত্রশিল্পীর অংশগ্রহণে ব্যতিক্রমী উদ্যোগে ফুটে ওঠে হাওরের প্রাণ প্রকৃতির চিত্র। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির এমন উদ্যোগে বেশ উচ্ছ্বসিত স্থানীয়রা। সুনামগঞ্জ একটি হাওর অঞ্চল এবং এই হাওরকে ঘিরেই করচ, হিজল বাগান সহ প্রকৃতির নানা অপরূপ সাজে প্রতি মৌসুম আসলেই কিন্তু সেই হাওরের যে চিরাচরিত প্রকৃতি সেটা কিন্তু অনেকটা বিনষ্টের পথে। হাওর পাড়ে যে খরচ বাগান, হিজল গাছ, আমরা যেটাকে হাওরের প্রাণ বলি, সেই গাছগুলো কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে এবং হারিয়ে যাচ্ছে অনেক গাছগুলো। সেই হাওরের প্রকৃতি এবং প্রাকৃতিজনকে বাঁচাতে এবং পরিবেশকে রক্ষা করতে সুনামগঞ্জে বিভিন্ন এলাকার যে মানুষজন যে প্রকৃতি যে রক্ষায় যে উদ্যোগ নিয়েছিল সেটারই তারা প্রকৃতি রক্ষা করতে সুনামগঞ্জের একদম প্রত্যন্ত অঞ্চল ধর্মপাশা উপজেলার একটি ডানকুনিয়া হাওরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রায় 10 জন শিক্ষার্থী এবং আর্ট ক্যাম্পের শিক্ষার্থীরা একটি ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছেন পরিবেশ রক্ষায়। তারা এই হাওর পাড়ে এসে হাওরের প্রকৃতি এবং প্রাকৃতিজনকে ফুটিয়ে তুলতে 2 দিন ব্যাপী আর্ট ক্যাম্প চালু করেছেন, যার মাধ্যমে তারা বলছেন যে হাওরের যে প্রকৃতি এবং প্রকৃতির যে জীবন সেটি ফুটে উঠেছে তাদের এই আর্টের মাধ্যমে এবং তাদের এই ক্যাম্পের মাধ্যমে, যেটি আসলে স্থানীয়রা বেশ উৎসবমুখর পরিবেশ নিয়ে দেখছে এবং তারা বলছেন যে আসলে হাওরের যে প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং প্রকৃতি যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটি বোঝাতে তাদের এই আয়োজন। এবং তারা বলছেন এর পাশাপাশি সুনামগঞ্জের হাওরের যে প্রকৃতি এবং মানুষের জীবন জীবিকা এবং বৈচিত্র্য সবকিছু আসলে এই হাওরের এবং গ্রামের মানুষের কাছে ফুটিয়ে তোলা এবং কীভাবে পরিবেশ রক্ষা করা যায় সেটি তুলে ধরার পাশাপাশি তারা এই হাওরকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এই 2 দিনব্যাপী আর্ট ক্যাম্প চালু করেছেন এবং এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসন। এবং এই জেলা প্রশাসন আয়োজনে এবং শিল্পকলা একাডেমির সহযোগিতা আসলে তাদের এই 2 দিনব্যাপী আর্ট ক্যাম্প চলছে এবং আমরা দেখেছি এখানে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একজাক আর্ট শিল্পী তারা এই 2 দিন ধরে কাজ করছেন এবং তারা গ্রামের যে প্রকৃতি এবং হাওরের যে প্রকৃতির জীবন এবং প্রকৃতির ফুটিয়ে তোলার জন্য এবং তারা বলছেন এটার মাধ্যমে আসলে প্রকৃতিকে বাঁচাতে এবং মানুষকে গ্রামের মানুষকে সচেতন করতে প্রকৃতি নিয়ে তাদের এই আয়োজন। সুনামগঞ্জের মানুষের পাশাপাশি সারা দেশের মানুষ প্রকৃতির প্রতি সচেতন হবে এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসবে, এটি তাদের উদ্দেশ্য। এখানে একটা ঐতিহ্যবাহী করচ বাগান আছে, হিজল করচ বাগান। তো এটা অনেকটা এখন তো বৃক্ষ নিধন প্রচুর পরিমাণে হচ্ছে। তো এখানের যে জঙ্গলটা এটা যেন হারিয়ে না যায়, গ্রামের মানুষের উদ্যোগ এবং সরকারি যে উদ্যোগ সব মিলিয়ে আমাদের শিল্পীদের একত্র করা হয়েছে। এখানে আমরা ছবি আঁকতেছি, আমরা প্রকৃতিকে বাঁচানোর জন্য ছবি আঁকতেছি। এখানে আমরা মানুষের মধ্যে প্রচার করব যে একটা প্রকৃতি আমাদের জন্য কতটা উপকারী এবং গ্রামের যে মানুষ ওনাদের যে জীবনযাত্রা আমরা সেইগুলোকে আমরা ছবি আঁকার মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করতেছি। সাংস্কৃতিক এই জায়গাটা একটু সমৃদ্ধ হোক। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রকৃতির মাঝখানে এসেছি, হাওর অঞ্চলে এসেছি। হাওর সম্পর্কে অনেকের অনেক আগ্রহ থাকে, শহরের বাইরে থেকে অনেকেই আসে এই হাওর পরিদর্শন করার সময় বর্ষাকালে। তো আমরা এই হাওরের প্রকৃতিটাকে
মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করছি এই আর্ট ক্যাম্পের মধ্য দিয়ে। হিজল গ্রামটা হচ্ছে খুবই ডিফারেন্ট অন্যান্য জায়গা থেকে। আর যেহেতু আমাদের জেলার ভিতরে, আর আমরা ঢাকাতে বা বিভিন্ন মানুষ হচ্ছে চিটাগাঙে, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় আমাদের স্টুডেন্টরা আছে, ছবি আঁকতেছে আমাদের সুনামগঞ্জ জেলার। তো এখান থেকে যদি আমরা এই ছবিগুলা বিভিন্নভাবে প্রচার হয়, দেখা যাচ্ছে সারা বাংলাদেশের মানুষজন এইদিকে হচ্ছে অনেকে হয়তো জানে না, প্রচারণার জন্য এটা জানবে এবং এলাকাবাসীর উন্নয়ন হবে বিভিন্নভাবে। ডিফারেন্ট একটা অনুষ্ঠান। আমরা এখানে 2 দিনের আর্ট ক্যাম্প করছি। এখানে যারা মানে উপজেলা বা মানে এই যে হাওর পাড়ের যে লোকজন বা হাওর পাড়ের যে প্রকৃতি, এইসব নিয়ে মানে যে ছবিগুলা বা মানে তাদের জীবন নিয়ে যে ছবিগুলা, এই ছবিগুলা দিয়ে আমরা এইগুলা মানে ফুটানোর চেষ্টা করছি। আমাদের আর্ট ক্যাম্পের শিরোনামটি হচ্ছে হাওর পাড়ের প্রকৃতি ও প্রাকৃতজন। আমরা জানি যে এখনকার সব মিলিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে প্রকৃতি হুমকির সম্মুখীন। এর বিপরীতে আমরা যখন দেখতে পাই যে প্রান্তিক পর্যায়ে কোনো গ্রামের ছেলেরা তারা নিজস্ব উদ্যোগে, নিজস্ব অর্থায়নে এই পরিবেশ সচেতনতা নিয়ে তারা অধিক পরিমাণ গাছ রোপণ করছে। প্রায় 1130টি গাছ তারা হচ্ছে এই হিজল করচ বাগান, যেখানে আর্ট ক্যাম্পটি হচ্ছে সেখানে হচ্ছে লাগিয়েছে। এই যে নিজস্ব অর্থায়নে আমাদের তরুণরা এগিয়ে এসেছে, পরিবেশ সচেতন হয়ে তারা কাজ করছে। যে সময়টায় হচ্ছে অনেকে অলস সময় কাটায়, দেখা যায় মুঠোফোন নিয়ে ব্যস্ত থাকে, খুব বেহিসেবি হচ্ছে সময়টা অপচয় করে। আমাদের তরুণ প্রজন্ম যখন ভালো কাজ করে, সেই ভালো কাজগুলি উপস্থাপন করা খুব জরুরি, আর পরিবেশ সচেতনতা হওয়াটা খুব জরুরি। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই গ্রামের ছেলেরা যে কাজটি করেছে এটি দৃষ্টান্ত হয়ে যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে, বাংলাদেশের অন্যান্য জনপদ যেখানে আছে সেই ছেলেরাও যেন এই কাজগুলো করে, পরিবেশ সচেতন হয়ে তারা নিজস্ব এলাকায় বৃক্ষরোপণ করে, পাশাপাশি পরিবেশ যখন দূষণ না হয়। এই বিষয়টিকে মাথায় রেখে আমরা চেষ্টা করেছি, যেহেতু শিল্পকলা একাডেমি শিল্পাঙ্গন নিয়ে কাজ করে, আমরা আর্ট ক্যাম্পের মাধ্যমে সেই বিষয়টিকে আমরা উপস্থাপন করেছি আর্ট ক্যাম্পের মাধ্যমে। তরুণরা বলছেন যে হাওর পাড়ের যে জীবন এবং যে পরিবেশ, সেটি রক্ষায় আসলে স্থানীয়রাও এগিয়ে আসবে এবং সারা দেশব্যাপী এটি সচেতনতা বাড়বে এবং পরিবেশ রক্ষা হবে, হাওর রক্ষা হবে। তো এই ছিল হাওর পাড়ের এই আর্ট ক্যাম্প থেকে 2 দিন যে ক্যাম্প, তরুণরা যে আর্ট ক্যাম্প করেছিল সেটির সর্বশেষ খবর। এয়ার জুয়েল, চ্যানেল 24, সুনামগঞ্জ। মৌলভীবাজারের বালিগাঁওয়ে 2 দশকের বেশি সময় ধরে গ্রামীণ ঐতিহ্যের লোকজ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। উৎসবের অন্যতম অনুষঙ্গ গ্রামীণ মেলা, লোকজ উৎসব আর প্রায় হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলা। এতে একদিকে যেমন উচ্ছ্বসিত দর্শক সারি, তেমনি আনন্দিত অংশগ্রহণকারীরাও। চলছে তৈলাক্ত কলাগাছ বেয়ে উপরে ওঠার আপ্রাণ চেষ্টা। কেউ বা বাঁশের উপর বসে বালিশ নিয়ে নেমেছে প্রতিপক্ষকে ঘায়েল করার খেলায়। গ্রাম বাংলার এমন লোকজ খেলাগুলো আজ প্রায় বিলুপ্তির পথে। তবে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বালিগাঁওয়ে 2 দশকের বেশি সময় ধরে গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের উৎসব হয়ে আসছে। উৎসবের অন্যতম বৈশিষ্ট্য গ্রামীণ মেলা, লোকজ উৎসব এবং প্রায় হারিয়ে যাওয়া সব ধরনের গ্রামীণ খেলাধুলার আয়োজন। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের এক চমৎকার সমন্বয় হয়ে উঠেছে এই উৎসব, যেখানে টানটান উত্তেজনায় মেতে ওঠে দর্শকরা। এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের দেশীয় যে খেলাধুলা আছে, পুরনো হারিয়ে যাওয়া খেলাগুলো, এগুলা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করতেছি। গ্রামের বাহিরের মেহমান বা পাশাপাশি অনেক গ্রামের লোক এখানে এসে আমাদের এই অনুষ্ঠানটা উদযাপন করে এবং বিভিন্ন দেশের আমাদের যা ছোটো ছোটো ভাই বোনেরা আছে বা আমরাও এই যে খেলাধুলাগুলো আয়োজন করা অনেকটাই আমরা অপরিচিত ছিলাম। এই আয়োজনের মাধ্যমে আমরা এই খেলাধুলার সাথে পরিচিত হচ্ছি এবং আমরা আমাদের পরবর্তীতে যারা আসবে তারাও পরিচিত হবে। আমাদের এখানে অনেক ধরনের গ্রামের যে খেলাধুলা রয়েছে সেইগুলো হয়, সেইগুলোর মধ্যে অনেক আনকমন মডেলের যে খেলাধুলা, যে এখন যে ছোটো ছোটো বয়সের যে ছেলেরা রয়েছে তারা অনেকেই হয়তো জানে না। আয়োজকরা জানান, বালিগাঁও একটি প্রাচীন জনপদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, নাচ, গ্রামীণ খেলাধুলায় আবহমান বাংলার চিরায়ত রূপের এক জীবন্ত প্রতিচ্ছবি হলো এই উৎসব। আমরা বিভিন্ন ধরনের দেশীয় যে খেলাধুলা, যেমন দাঁড়িয়াবান্ধা, তারপরে কাবাডি, তারপরে আপনার এই যে রশি টান সহ বিভিন্ন ধরনের দেশীয় খেলা, বাংলাদেশের যে ঐতিহ্যবাহী খেলাধুলাগুলো আছে সেগুলো অনুষ্ঠিত হয়ে থাকে এবং এর মধ্য দিয়ে আমরা গত 21 বছর ধরে এটা পালন করার মধ্য দিয়ে আমরা আসলে আমাদের এলাকা সহ অত্র অঞ্চলের একটা সুস্থ সংস্কৃতি গড়ে তোলা। পাশাপাশি বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে
সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাওয়া, সঠিক ধারণা মানুষের মধ্যে, আমাদের নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরা, যাতে তারা আমাদের দেশ, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি এগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা তারা পায়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, খেলাধুলা ও গ্রামীণ সংস্কৃতির সমন্বয়ে এমন আয়োজনে সমৃদ্ধ হচ্ছে নতুন প্রজন্ম। আর তাই প্রতি বছর এমন আয়োজনই প্রত্যাশা করেন অংশগ্রহণকারী ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবর। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব আমরা। দর্শক, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।